দেখো তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো আর এই মাধ্যমিক পরীক্ষায় বিশেষ করে ভূগোলের দেখো তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে দেখো আজকে তোমাদের 3 মার্কসের অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সামনে ব্যাখ্যা করব এবং কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দেখো রয়েছে তোমাদের সাজেশন উত্তর, ঠিক আছে। মার্কস কিন্তু তোমাদের থাকছে এখানে কিন্তু 3 করে। চলো আমরা দেখে নিচ্ছি। তোমাদের রয়েছে মাধ্যমিক 2027 ভূগোল, আর পিডিএফ তো কি করে পাবে সে তো তোমরা জানো। তো বায়ুমণ্ডল রয়েছে দ্বিতীয় অধ্যায়, এটি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য রয়েছে 3 নম্বরের প্রশ্ন উত্তর সাজেশন। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু 3 নম্বরের, যেটি বললাম, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন। বিকল্প প্রশ্নগুলো অর্থাৎ অথবা দিয়ে তোমাদের তো থাকছেই। তো চলো প্রথম কোশ্চেনটি রয়েছে, ডবল স্টার রয়েছে, দেখো রয়েছে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। দেখো ঘূর্ণবাত যে রয়েছে এবং প্রতীপ প্রতীপ বা প্রতীপ প্রতীপ বা প্রতিপা ঘূর্ণবাত যে রয়েছে তার মধ্যে প্রধান পার্থক্যগুলো কিন্তু নিম্নরূপ। প্রথমে রয়েছে, আমি সংজ্ঞা দিয়ে, দেখো তোমরা পরীক্ষার সময় 3 ভাবে করতে পারো। এটি এইভাবে লিখতে পারো, এখানে লিখতে পারো বিষয় বিষয় লিখতে পারো বা ভিত্তি লিখতে পারো, ঠিক আছে। এখানে লিখবে আহ যেমন ঘূর্ণপাত যেটি রয়েছে ঘূর্ণপাত, এখানে লিখবে প্রতি ঘূর্ণপাত, ঠিক আছে। সেই হিসেবে তোমরা পার্থক্য আলাদা আলাদা করে লিখতে পারো। আমি লাইন করে লিখে দিয়েছি। দেখো সংজ্ঞা, প্রথমে রয়েছে সংজ্ঞার মধ্যে রয়েছে, দেখো সংজ্ঞার মধ্যে প্রথমে রয়েছে ঘূর্ণবাত। নিম্নচাপ বিশিষ্ট ঝড়কে ঘূর্ণবাত বা সাইক্লোন বলা হয়। অর্থাৎ বলতে পারো ক্রান্তীয় ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপ বিশিষ্ট ঝড়কে বলা হয় ঘূর্ণবাত বা সাইক্লোন, ঠিক আছে। আর সেকেন্ড রয়েছে, দেখো তোমাদের পার্থক্যের এই সেকেন্ড রয়েছে প্রতীপ ঘূর্ণবাত। এখানে রয়েছে উচ্চচাপ বিশিষ্ট অঞ্চলকে, মানে নাতিশীতোষ্ণ অঞ্চলে উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল অঞ্চল থেকে যে বহির্মুখী বায়ু প্রবাহ ঘটে তাকে কিন্তু প্রতীপ ঘূর্ণবাত বলে, ঠিক আছে। উচ্চচাপযুক্ত অঞ্চলে, দেখো উচ্চচাপযুক্ত অঞ্চলে তোমরা বলতে পারো শীতল অঞ্চলে কিংবা নাতিশীতোষ্ণ অঞ্চলে। সেখানে দেখো উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে, ধরো পাশে রয়েছে এই উচ্চচাপ অঞ্চল, ঠিক আছে, এগুলো উচ্চচাপ অঞ্চল। এই উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে বহির্মুখী বায়ু, দেখো বহির্মুখী বায়ু উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে বহির্মুখী, এখান থেকে বায়ু বাইরের দিকে চলে যাবে, এখান থেকে বায়ু বাইরের দিকে চলে যাবে। তো সেই উচ্চচাপ অঞ্চল থেকে বহির্মুখী বায়ু প্রবাহকে কিন্তু প্রতীপ ঘূর্ণবাত বলা হয়। সেকেন্ড রয়েছে, দেখো রয়েছে বায়ু প্রবাহ। দেখো বায়ু প্রবাহ, চারিদিক থেকে বায়ু ঘূর্ণবাত কেন্দ্রের দিকে ধেয়ে আসে, অর্থাৎ বায়ু প্রবাহ কেন্দ্রমুখী। এটা ধরো কোনো একটি অঞ্চল, ঠিক আছে, কোনো একটি অঞ্চল প্রচন্ড তাপ সৃষ্টি হয়েছে, এই জায়গা থেকে তাপ উপর দিকে উঠে যাবে, ঠিক আছে। এত পরিমাণে তাপ তৈরি হয়েছে, এখান থেকে বায়ু হালকা হয়ে উপর দিকে উঠে যাবে। তখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে কি করে বলতো, উম আর্দ্র কিংবা শীতল বায়ু এই নিম্নচাপ কেন্দ্রের দিকে কিন্তু ছুটে আসবে। তখন এই ধরনের, দেখো চারিদিক থেকে বায়ু ঘূর্ণবাত কেন্দ্রের দিকে, এটা ঘূর্ণবাতের কেন্দ্র, এই ঘূর্ণবাত কেন্দ্রের দিকে কি করবে, বায়ু পার্শ্ববর্তী অঞ্চল থেকে ধেয়ে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসবে। হ্যাঁ, তাই একে বলা হয় বায়ু প্রবাহ কি বলতো, কেন্দ্রমুখী। আর প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে দেখো, প্রতীপ ঘূর্ণপাতে বায়ু বায়ু কেন্দ্র থেকে, ধরো এটা কেন্দ্র রয়েছে, এই প্রতীপ ঘূর্ণপাতে এখানে বায়ু ঠান্ডা রয়েছে, মনে করো এখান থেকে বায়ু বাইরের দিকে বাইরের দিকে অর্থাৎ কেন্দ্র বহির্মুখী বাইরের দিকে ছুটে যাবে, অর্থাৎ উল্টোটা। প্রতীপ ঘূর্ণপাতে বায়ু কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে বায়ু কিন্তু বাইরের দিকে কি হবে, ছুটে যাবে মানে এটি কিন্তু বহির্মুখী, ঠিক আছে, বহির্মুখী বায়ু। আর এরপরে রয়েছে থার্ডে রয়েছে, দেখো রয়েছে ঘূর্ণপাতের কেন্দ্রের বায়ু উষ্ণ এবং ঊর্ধ্বগামী হয়। প্রথমেই বলেছিলাম এই যে ঘূর্ণপাতের বায়ু কোথায়, এই যে আহ ঘূর্ণপাতের বায়ু, হ্যাঁ এই দেখো ঘূর্ণপাতের বায়ু, একটু আগেই বললাম যে ঘূর্ণপাতের বায়ু উপর দিকে উঠে যাবে, ঊর্ধ্বগামী হবে। উষ্ণ এবং শুষ্ক বায়ু, মানে ঘূর্ণপাতের সেই বায়ু উপর দিকে উঠে যাবে। আর প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা বায়ু, এই ঠান্ডা বায়ু সবসময়ের জন্য নিম্নগামী হয়, ঠিক আছে। এরপরে রয়েছে বায়ুর চাপ। দেখো ঘূর্ণপাতের কেন্দ্রে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয় আমরা জানি, আর প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে কিন্তু বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। এটি ধরো আহ ঘূর্ণপাতের কেন্দ্রে বায়ু কিন্তু লো প্রেশার তৈরি হবে, আর এটি কিন্তু রয়েছে আর বহির্মুখী হবে। আর আর রয়েছে, দেখো তোমাদের এটা রয়েছে ধরো উচ্চচাপ মানে প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে কিন্তু হাই প্রেশার কিন্তু তৈরি হয়। তো প্রতীপ ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপের সৃষ্টি হবে, অর্থাৎ এই যে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ভারী বায়ু কিন্তু এই কেন্দ্রচাপের অঞ্চল দিকে ছুটে আসবে, ঠিক আছে।
এরপরে রয়েছে দেখো তোমাদের, এরপরে মেঘ। দেখো ঘূর্ণিপাতের সময় আকাশে মেঘ থাকে এবং প্রবল ঝড় বৃষ্টি হয়। আমরা জানি যে আজকে প্রচুর পরিমাণে সাইক্লোন বা ঘূর্ণিপাত তৈরি হচ্ছে। তো সেই ঘূর্ণিপাত আমরা জানি, বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণিপাত হয়, প্রচন্ড বেগে ঝড় বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু এই ঘূর্ণিপাত তৈরি হয়। আর প্রতি ঘূর্ণিপাতের ক্ষেত্রে কিন্তু আকাশ পরিষ্কার থাকে, মেঘমুক্ত থাকে, কোনো ঝড় বৃষ্টি হয় না। কিন্তু এটি দীর্ঘস্থায়ী, 5 থেকে 7 দিন কিংবা 10 দিন পর্যন্ত কিন্তু প্রতি ঘূর্ণিপাত তৈরি হতে পারে। ঝিরঝিরে বৃষ্টি হতে পারে, নির্মল পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকতে পারে, আর ঝিরঝিরে অল্প অল্প বৃষ্টিপাত হতে পারে। এরপরে স্থায়িত্ব রয়েছে, দেখো ঘূর্ণিপাত ক্ষণস্থায়ী রয়েছে, দেখো 2 ঘন্টা হতে পারে, 1 দিন হতে পারে, ঠিক আছে, বা 30 মিনিটের জন্য হতে পারে, 15 মিনিটের জন্য হতে পারে, এরকম কিন্তু দেখা যায়। ঘূর্ণিপাতের ক্ষেত্র কিন্তু ক্ষণস্থায়ী, আর প্রতি ঘূর্ণিপাতের ক্ষেত্র কিন্তু দীর্ঘস্থায়ী, ঠিক আছে। এরপরে রয়েছে ধ্বংসাত্মক, দেখো ধ্বংসাত্মক শক্তি। আমরা জানি ঘূর্ণিপাত খুব শক্তিশালী হয়, অল্প সময় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করে, গাছপালা উপড়ে ফেলে, তারপরে বাড়িঘর ভেঙে দেয়, বজ্র বিদ্যুৎ সহ মানে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হয়। অল্প সময়ের মধ্যে হলেও কিন্তু প্রচুর পরিমাণে ধ্বংসাত্মক হয় ঘূর্ণিপাত। আর প্রতি ঘূর্ণিপাত শক্তি কম, ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু কম। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নং সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো। আর গতিবেগ, দেখো ঘূর্ণিপাতের গতিবেগ কখনো কখনো ঘন্টায় 300 থেকে 350 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আর প্রতি ঘূর্ণিপাতের বেগ কিন্তু তীব্র হয় না, খুব কম হয়। উৎপত্তি স্থল, দেখো উৎপত্তি কোথায়? ক্রান্তীয় ঘূর্ণিপাত ক্রান্তীয় কিংবা নাতিশীতোষ্ণ মডেলে উষ্ণ সমুদ্রে তৈরি হয়। উষ্ণ সমুদ্রে কিন্তু তৈরি হয় ক্রান্তীয় ঘূর্ণিপাত, মানে ঘূর্ণিপাত, এই ঘূর্ণিপাত তৈরি হয়। আর প্রতি ঘূর্ণিপাত নাতিশীতোষ্ণ অঞ্চল হয় এবং এবং হিমমণ্ডল বা হিমমণ্ডলের শীতল শীতল স্থলভাগে তৈরি হয়। শীতল স্থলভাগে কিন্তু তৈরি হয়। আর ঘূর্ণিপাত কিন্তু সমুদ্রে তৈরি হয়। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের ডবল স্টার, আরেকটি রয়েছে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখো সমুদ্র বায়ু, তোমরা একটা জিনিস মাথায় রাখো, আমি একটু এখানে একটা চিত্র এঁকে দিচ্ছি। ধরো এটি রয়েছে স্থলভাগ, এটি স্থলভাগ, এটি রয়েছে সমুদ্রভাগ, ঠিক আছে। এটা এই চিত্র দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে এটি সমুদ্র, এটি কিন্তু রয়েছে স্থলভাগ বা ল্যান্ড, স্থলভাগ। তো দেখো এখানে বলা আছে সমুদ্র বায়ু, এটা সমুদ্র বায়ু, এটা সমুদ্র বায়ু, এটি হলো স্থলবায়ু। ওকে, তো দেখে নিচ্ছি স্থানীয়ভাবে সমুদ্র বায়ু স্থলভাগের দিকে কিন্তু যে বায়ু প্রবাহিত হয় তাকে সমুদ্র বায়ু বলে। মানে স্থানীয়ভাবে সমুদ্র দিক থেকে, এই দেখো সমুদ্রের দিক থেকে, এটা সমুদ্রের দিক থেকে যে বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হবে তখন তাকে সমুদ্র বায়ু বলে। আর অন্যদিকে দেখো স্থলভাগ থেকে যে বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয় তাকে কিন্তু কি হবে? স্থলবায়ু বলে, মানে স্থলবায়ু বলে, কারণ স্থলভাগ থেকে কিন্তু সমুদ্রের দিকে যাচ্ছে, তাই এই বায়ুর নাম কিন্তু স্থলবায়ু। এরপরে রয়েছে দেখো তোমাদের 2 প্রবাহের সময়। সাধারণত বিকেল বেলা বা সন্ধ্যের সময় বায়ু প্রবাহ কিন্তু প্রবাহিত হয়। তার মানে কোন বায়ু? দেখো সমুদ্র বায়ু সাধারণত বিকেল বেলা বা সন্ধ্যার দিকে সন্ধে সমুদ্র বায়ু কিন্তু প্রবাহিত হয়। আর স্থলবায়ু মূলত কি হয় বলতো? ভোর রাতে, মধ্যরাতে বা ভোরের দিকে কিন্তু প্রবাহিত হয় এই স্থলবায়ু। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ুর প্রকৃতির মধ্যে রয়েছে, দেখো সমুদ্র বায়ু জলভাগ থেকে আসে বলে আর্দ্র প্রকৃতির হয়, এটা স্বাভাবিক। সমুদ্র থেকে যে বায়ু আসবে সে বায়ু তো আর্দ্রই থাকবে, আর স্থলবায়ু থেকে যে বায়ু আসবে সে বায়ু কিন্তু বাষ্পীয় এবং শুষ্ক থাকবে। এরপরে 6 রয়েছে দেখো বায়ু প্রবাহের দিক। দেখো সমুদ্র বায়ু সমুদ্র বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, একটু আগে বললাম। আর স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়, একটু আগে বললাম। বায়ুর চাপের অবস্থান, দেখো সমুদ্র বায়ু প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরে উচ্চ চাপ আর স্থলভাগের উপরে কিন্তু নিম্নচাপ সৃষ্টি করে। আর অন্যদিকে দেখো স্থলবায়ু স্থলবায়ু প্রবাহিত হওয়ার সময় সমুদ্রে কিন্তু দেখো নিম্নচাপ তৈরি করে, আর স্থলবায়ু কিন্তু দেখো স্থলভাগে কিন্তু উচ্চচাপ বিরাজ করে, অর্থাৎ ঠিক উল্টো। এরপরে ঋতুতে বলা হয়েছে বসন্ত এবং গ্রীষ্মকালে সমুদ্র বায়ুর প্রবাহ
বেশি লক্ষ্য করা যায় বসন্তকালে কিংবা গ্রীষ্মকালে। আমরা গরমকালে জানি এটি কিন্তু সমুদ্রের দিক থেকে বায়ু কিন্তু প্রবাহিত হয় বসন্তকালে কিংবা গ্রীষ্মের সময়। আহ ওই সময় কিন্তু দেখবে ঝড় বৃষ্টি প্রচন্ড হয়, যেমন বলতে পারো এখন এই সময়। এরপরে রয়েছে দেখো তোমাদের স্থলবায়ু। স্থলবায়ু সাধারণত শীতকালে বেশি প্রবাহিত হয়। স্থলবায়ু দেখো শীতকালে প্রবাহিত কেন বেশি হবে? শীতকালে আমরা জানি বায়ু মানে জল কিন্তু মানে স্থলভাগ শীতকালে কিন্তু দেখো স্থলভাগ যে রয়েছে দেরি করে উত্তপ্ত হয় এবং দেরি করে কিন্তু তাপমাত্রা কিন্তু বিকিরণ করে। অর্থাৎ স্থলভাগ মানে স্থলবায়ু কিন্তু সাধারণত শীতকালে বেশি কিন্তু প্রবাহিত হয়ে থাকে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে গতিবেগ। গতিবেগের মধ্যে রয়েছে সমুদ্র বায়ু 10 থেকে 20 নক গতিবেগ সম্পন্ন হয়, আর স্থলবায়ু 5 থেকে 8 নক গতিবেগ সম্পন্ন হয়ে থাকে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 3rd নাম্বার কোশ্চেন রয়েছে মানে সিঙ্গেল স্টার রয়েছে, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? দেখো নিরক্ষীয় অঞ্চল সম্পর্কে তোমাদের আগে জানতে হবে। নিরক্ষীয় অঞ্চল বলতে আমরা বুঝি পৃথিবীর যে মহাবৃত্ত রয়েছে, যে পৃথিবীর মাঝ বরাবর 0 ডিগ্রি থেকে দেখো উত্তরে বলা যায় 5 ডিগ্রি, দক্ষিণেও 5 ডিগ্রি। ঠিক আছে, এই অঞ্চলের মধ্যে কোনো দেখো উত্তরণ কিংবা দক্ষিণায়নের ফলে কিন্তু 10 ডিগ্রি পর্যন্ত উত্তরে আর 10 ডিগ্রি পর্যন্ত দক্ষিণায়নের ফলে কিন্তু সরে আসে। তো এই যে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত কেন হয়? নিরক্ষীয় অঞ্চলে রয়েছে দেখো সমুদ্রভাগ রয়েছে, সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। তো এই নিরক্ষীয় অঞ্চলে যে সমুদ্রভাগ রয়েছে এবং সূর্যরশ্মি যে লম্বভাবে কিরণ দিচ্ছে, এর ফলে এই জায়গার বায়ু হালকা উষ্ণ হয়ে কি হয় বলতো উপর দিকে উঠে যায়। ঠিক আছে, উপর দিকে যখনই উঠে যাবে এই বায়ু, তখন যতই উপর দিকে উঠে যাবে ততই কিন্তু ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে লিনতাপ ত্যাগ করবে এবং ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। চলো দেখে নিচ্ছি। জলীয় বাষ্পপূর্ণ বায়ু উষ্ণ ভূপৃষ্ঠের সংস্পর্শে এলে ওই বায়ু পরিচলন পদ্ধতিতে দ্রুত উপর দিকে উঠে যায়। একটু আগে বললাম উপর দিকে উঠে কি করবে? শীতল হবে, ঘনীভূত হবে এবং পরিচলন বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে পতিত হবে। আর সাধারণত দেখো নিরক্ষীয় অঞ্চলে এই বৃষ্টিপাত বেশি দেখা যায়। দেখো এখানে আমি চিত্র দিয়েছি, চিত্র সম্পর্কে একটু পরে বলছি। দেখো নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ার দরুন প্রচুর উত্তাপের সৃষ্টি হয়। ওকে, সেকেন্ড, এই অঞ্চলে জলভাগ বেশি, তাই প্রচন্ড উত্তাপে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে মেশে। তাই একটু আগে বললাম উভয় গোলার্ধ মানে রয়েছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু রয়েছে এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রয়েছে। তো উভয় গোলার্ধে আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হয়। দেখো নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হচ্ছে তখন উষ্ণ আর্দ্র বায়ু ঊর্ধ্বগামী পরিচলন স্রোতের সৃষ্টি করে। এই দুই বায়ু যখন একদিকে একই মানে নিরক্ষীয় অঞ্চলের দিকে আগমন ঘটলো, তখন এই বায়ু আসার ফলে কিন্তু উষ্ণ এবং ঠান্ডা আর্দ্র বায়ু মানে উষ্ণ এবং আর্দ্র বায়ু উপর দিকে উঠে গিয়ে পরিচলন স্রোত রূপে অবস্থান করে। 4 নম্বরে রয়েছে দেখো তোমাদের এখানে চিত্র দেখেই বুঝতে পারবে। দেখো সমুদ্র বায়ু আগমন হলো, স্থলবায়ু আগমন হলো, কিন্তু সমুদ্র থেকে যেই বায়ুটা আসলো, ঠিক আছে, আর তখন এই বায়ু যখন উপর দিকে উঠে যাবে, এই বায়ু কিন্তু উষ্ণ আর্দ্র বায়ু। তখন এই উষ্ণ আর্দ্র বায়ু যেখানে এখানে এসে কি হবে? ঠান্ডা এবং ঘনীভূত হয়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এই ভূপৃষ্ঠে ঘটাবে। সেটি কিন্তু পরিচলন বৃষ্টিপাত। এরপরে রয়েছে দেখো ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র বায়ু ক্রমশ শীতল এবং ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। ঠিক আছে, পরে পরে বলা হয়েছে পরে এই মেঘ আরো ঘনীভূত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টিপাত রূপে কিন্তু ভূপৃষ্ঠে ঝরে পড়ে। একটু আগে বললাম। এরপরে রয়েছে তাই নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে সাধারণত বিকেলের দিকে। আমরা জানি বিকেলের দিকে এই বৃষ্টিপাত মানে 3টের পরবর্তী পর্যায়ে নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তাই এই বৃষ্টিকে মানে কি বলতে পারো 4 o'clock বৃষ্টিপাত কিন্তু বলা হয়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের আর যারা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা তোমরা যারা 2027 সালে পরীক্ষা দেবে, তো পরীক্ষার কথা তোমাদের চিন্তা করে দেখো। তোমাদের ভূগোলে মাধ্যমিক জিওগ্রাফিতে দেখো রয়েছে তোমাদের 27 সালে যারা পরীক্ষা দেবে, তোমাদের 1 নম্বরে যত টাইপের শর্ট কোশ্চেন আছে, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের সমস্ত শর্ট কোশ্চেনের সাজেশন, দেখো সাজেশন প্লাস আনসার প্লাস পিডিএফ টোটাল তোমরা পেয়ে যাবে একটা পিডিএফ এর মধ্যেই। আর সেই সঙ্গে তোমরা পরীক্ষা ঠিক 1 মাস আগে তোমরা কিন্তু পেয়ে যাবে ম্যাপ পয়েন্টিং। যারা পিডিএফ নেবে তারাই কিন্তু পাবে। 105 টাকা তোমরা যারা পেমেন্ট করবে,
ঠিক আছে, তোমরা কিন্তু এই পিডিএফ এ সম্পূর্ণ পেয়ে যাবে। একটা পিডিএফ এর মধ্যে তোমাদের টোটাল থাকছে। আর সেই সঙ্গে দেখো তোমাদের 3 নাম্বার এবং 5 নাম্বারে তো উত্তর থাকছেই। আর সেই সঙ্গে তোমাদের শর্ট কোশ্চেন যতগুলো রয়েছে, এমসিকিউ রয়েছে, এসএকিউ রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে, ট্রু ফলস রয়েছে, টোটালি তোমরা কিন্তু পেয়ে যাবে এই একটা পিডিএফ এর মাধ্যমে মাধ্যমিক যারা পরীক্ষা দিয়ে তোমরা দিতে চলছো। ঠিক আছে, আর সেই সঙ্গে তোমরা যারা ইতিহাস, তোমাদের মাধ্যমিকের ভূগোল আর ইতিহাস এই দুটো সাবজেক্ট যারা একসঙ্গে নেবে, ঠিক আছে, তোমরা 105 টাকা ভূগোল, আর অন্যদিকে রয়েছে তোমাদের দেখো ইতিহাস 90 রুপিস। ঠিক আছে, এই দুটি সাবজেক্ট যখন তোমরা নেবে, তোমাদের জন্য কিন্তু দেখো তোমাদের 180 টাকা তোমরা পেমেন্ট করলেই কিন্তু তোমরা কিন্তু দুটি সাবজেক্ট তোমরা পেতে চলছো। হ্যাঁ, তোমরা মাধ্যমিক 2027 সালের পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার কথা চিন্তা করে তোমাদের জন্য এই পিডিএফ তৈরি করা হয়েছে। এই পিডিএফ এ ব্রড কোশ্চেন গুলো তোমাদের 3 নাম্বার 5 নাম্বার এগুলো থাকবে তোমাদের চিত্র সহ। ঠিক আছে, সাজেশন, ফাইনাল সাজেশন চলো রয়েছে। যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। দেখো 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, যারা নেবে তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে সুবিধা রয়েছে। তো যারা নেবে না, তোমরা অবশ্যই ভিডিও ইউটিউব তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের ফ্রেল সূত্র, ফ্রেলস ল। তো এই ফ্রেল সূত্র বা ফ্রেলের যে সূত্র রয়েছে, সেই সূত্রে কি বলা হয়েছে আমরা জানি। দেখো পৃথিবীর যে আবর্তন গতি হচ্ছে, পৃথিবী যে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত আবর্তন করে চলছে। হ্যাঁ, ঠিক আছে, এই আবর্তনের ফলে যে কোরিওলিস, দেখো কোরিওলিস যে বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু কিন্তু বাম দিকে প্রবাহিত হয়। একে ফ্রেলের সূত্র বলে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বলা হয়েছে পৃথিবীর আবর্তন গতির জন্য আমরা জানি পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তন করে, যাকে কোরিওলিস ফোর্স বলে। এই কোরিওলিস বলের প্রভাবে দেখো বায়ু কিন্তু উচ্চচাপ অঞ্চল থেকে সোজাসুজি নিরক্ষীয় অঞ্চলের দিকে বা নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু না এসে কি করে বলতো, একটু বেঁকে দেখো, একটু বেঁকে কি করবে, একটু বেঁকে দেখো উত্তর গোলার্ধের ডান দিকে, দেখো উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। একে কিন্তু ফ্রেলের সূত্র বলে। 1859 সালে, মাথায় রাখবে 1859 সালে রয়েছে খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদ উইলিয়াম 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 ফ্রেলস এই সূত্রটি আবিষ্কার করে, তাই তার নামানুসারে নামকরণ করা হয়। তো পরীক্ষার সময় টিকাও তোমাদের দিতে পারে, টিকা লেখো ফ্রেলের সূত্র। এরপরে রয়েছে উদাহরণ। দেখো আয়ন বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং উত্তর পূর্ব আয়ন বায়ু রূপে দক্ষিণ গোলার্ধের বাম দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়। দেখো তোমাদের একটু আগেই বললাম যারা পিডিএফ নেবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে রয়েছে তোমাদের পেমেন্ট করতে হবে। টোটাল তোমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পেয়ে যাবে। কোনো তোমাদের বুক, কোনো নোটস বুক কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো সাজেশন দরকার নেই। যেই সাজেশন, যেই উত্তরগুলো আমি দিচ্ছি এর বাইরে আশা করি কোনো কোশ্চেন থাকবে না। এরপরে তোমাদের কাজ হবে পরীক্ষার আগে মানে তোমাদের কাজ হবে টেস্ট পেপার ফলো করা। তো এরপরে তোমরা কিন্তু তোমাদের অথবা দিয়েও দিয়েছি। দেখো তোমরা অথবা দিয়ে যেটি ব্যাখ্যা তোমরা যদি পারো, সূত্রের ব্যাখ্যা রয়েছে, সূত্রের সত্যতা রয়েছে, এটাও তোমরা করলে কিন্তু হবে। তবে চিত্রটা তোমরা অবশ্যই চিত্র প্র্যাকটিস করবে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চেন রয়েছে মৌসুমী বায়ুর উপরে যে জেট বায়ু, এই জেট বায়ুর কিন্তু প্রভাব আলোচনা করতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তবে আমি বলে দিচ্ছি, দেখো জেট বায়ু হলো, দেখো জেট বায়ু কি, জেট বায়ু হলো আমাদের যেই ট্রোপোস্ফিয়ার রয়েছে বায়ুমণ্ডলের, ট্রোপোস্ফিয়ারে দেখো রয়েছে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায়, মানে ট্রোপোস্ফিয়ারে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দ্রুত গতি সম্পন্ন আঁকাবাঁকা পথে এক ধরনের বায়ু প্রবাহিত হয়, তাকে কিন্তু জেট বায়ু বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই জেট বায়ু কিন্তু আবিষ্কার হয়েছে। তো জেট বায়ু কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, আর জেট বায়ু কিন্তু সংকীর্ণ গতিপথে প্রবাহিত হয়। ঠিক আছে, এর গতিবেগ কিন্তু প্রচুর রয়েছে। ঠিক আছে, প্রায় 400 কিলোমিটার কিন্তু উপরে কিন্তু এর গতিবেগ রয়েছে। চলো আমরা দেখে নিচ্ছি মৌসুমী বায়ুর উপরে জেট বায়ু কি প্রভাব বিস্তার করে। দেখো ভারতীয় মৌসুমী বায়ুর আগমন ও বৃষ্টিপাতকে কিন্তু এই জেট বায়ু কিন্তু প্রভাবিত করে। নাম্বার 1, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন নিয়ন্ত্রণ করে। দেখো দক্ষিণ পশ্চিম যে আমাদের ভারতবর্ষে, এটা যদি আমরা ফলো করি, এটা আমাদের ভারতবর্ষ, এটা যদি আমরা ফলো করি, এটা কিন্তু আমাদের ভারতবর্ষ। তো সেই ভারতবর্ষে কিন্তু দক্ষিণ পশ্চিম, এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে মৌসুমী বায়ুর আগমন ঘটছে, গ্রীষ্মকালে উপক্রান্তীয় পশ্চিমী জেট, পশ্চিম দিক থেকে যেটি আসে পশ্চিমী জেট হিমালয়, এখানে যে রয়েছে হিমালয়, এই
আহ হিমালয়ের কিন্তু উত্তর দিকে কিন্তু সরে গেলে ভারতীয় উপমহাদেশ উপমহাদেশ জুড়ে দেখো আহ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কিন্তু প্রবেশ ঘটে। দেখো এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে আগমন ঘটে, সে জেট বায়ু কিন্তু দেখো উত্তর দিকে, এটি কিন্তু জেট বায়ু কিছুটা উত্তর দিকে কিন্তু সরে যায়। ঠিক আছে, উত্তর দিকে যখন সরে যায় তখনই এই যে তোমাদের যেটি বললাম যে ভারতীয় যে উপমহাদেশ জুড়ে যে বৃষ্টিপাত সংঘটিত হয়, সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তখন কিন্তু প্রবেশ ঘটে। অর্থাৎ এই জেট বায়ু উত্তর দিকে কিছুটা, হিমালয়ের উত্তর দিকে কিছু সরে গেল, তখন এই যে আমাদের ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তখন ভারতের উপমহাদেশ জুড়ে কিন্তু প্রবেশ করে। এরপরে রয়েছে দেখো তোমাদের বৃষ্টিপাতের পরিমাণ এবং বিস্তার নির্ধারণ। ক্রান্তীয় পূবালী জেট রয়েছে ট্রপিক্যাল ইস্টার্লি জেট। এই ট্রপিক্যাল ইস্টার্লি জেট সক্রিয় হলে কিন্তু মৌসুমী বায়ু শক্তিশালী হয় এবং অধিক বৃষ্টিপাত হয়। পূবালী জেট মানে পূর্ব দিক থেকে যে জেট বায়ু বিশেষ করে প্রবাহিত হয়, তখন সেই জেট বায়ু পূবালী জেট। এই পূবালী জেট তখন কি হয়, সক্রিয় হলে মৌসুমী যে বায়ু রয়েছে সেটিও কিন্তু শক্তিশালী হয় এবং অধিক পরিমাণে বৃষ্টিপাত হয়। তো দেখো ব্যাখ্যা করতে গেলে এটি কিন্তু রয়েছে, দেখো 5 নাম্বারের মতো, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে এবং চিত্র সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের ফল। দেখো মৌসুমী বায়ু আমরা জানি শরৎকালে পশ্চিমী জেট পুনরায় দক্ষিণ দিকে সরে এলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু প্রত্যাবর্তন ঘটে। ঠিক আছে, অর্থাৎ মৌসুমী বায়ু যখন সরে যায়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন এই সময় সরে যায়, তখন শীতকালে দেখা গেল কি উত্তর পূর্ব দিক থেকে এই বায়ু কিন্তু আগমন ঘটে। তখন এই সময় এর মাঝামাঝি সময় দেখো দক্ষিণ দিক থেকে এলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু কি হয়, এই দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু কিন্তু প্রত্যাবর্তন কিন্তু হতে শুরু করে, মানে এর কিন্তু সরে যেতে শুরু করে, যাকে কিন্তু পরিবর্তন করতে শুরু করে। আর উপসংহারে বলা যায় জেট বায়ুর অবস্থান এবং গতি প্রকৃতি ভারতীয় উপমহাদেশের আগমন, বৃষ্টি, শক্তি, বৃষ্টিপাত এবং প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। এরপরে রয়েছে দেখো ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায় কেন। দেখো ট্রপোস্ফিয়ারে আমরা জানি ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় কিন্তু 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা কোথাও রয়েছে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু উষ্ণতা কিন্তু কমে যায়, হ্রাস পায়। তো হ্রাস পাওয়ার কারণ কি, দেখো উপরে আমরা যেখানে বসে আছি সেটি কিন্তু ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে তুমি যখন উপর দিকে যাবে, মানে বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ারের উপর দিকে যাবে, মানে আমরা তো বসে আছি ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারের নিম্ন জায়গা থেকে যখন উপর দিকে উঠতে শুরু করবে, তখনই কিন্তু ধূলিকণা, জলীয় বাষ্প, বিভিন্ন গ্যাসের অনুপাত কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তখন যে সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে, সে পৃথিবীতে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পর যখন প্রতিফলন রূপে মানে আহ বিকিরণ করে প্রতিফলিত হয়ে যখন ফিরে যাবে, তখন কিন্তু ভূপৃষ্ঠের সংলগ্ন জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাসের অনুপাত কিন্তু বেশি থাকার জন্য এই সব জায়গার কিন্তু তাপমাত্রা বেশি হয়। মানে ওই সূর্যের যে বিকিরিত তাপটি, সেগুলো সেই তাপ কিন্তু এই যে জলীয় বাষ্প, তারপরে রয়েছে বিভিন্ন গ্যাস রয়েছে, ধূলিকণা রয়েছে, এগুলোকে কিন্তু অ্যাবজর্ব করবে, সেই তাপমাত্রাকে শোষণ করবে। এর ফলে ভূপৃষ্ঠে কিন্তু তাপমাত্রা বেশি হয়। ভূপৃষ্ঠ থেকে যখনই উপর দিকে উঠবে, তখনই জলীয় বাষ্প, তারপরে ধূলিকণা, ছাই, তারপরে যেগুলো রয়েছে আর কি বিভিন্ন গ্যাস, এর পরিমাণ কিন্তু কমতে থাকে, তখন তাপমাত্রাও কিন্তু কমতে থাকে। দেখো প্রথমে রয়েছে উপরে বিকিরণের কম। উপরের দিকে কি আমরা জানি, ভূপৃষ্ঠের উপর দিকে বিকিরণ কম, উপরের দিকে বায়ুর ঘনত্ব কম, যা বললাম বিকীর্ণ তাপ কম পৌঁছায়, যে তাপমাত্রা উপর দিকে কিন্তু কম পৌঁছাতে পারে, তাপ শোষণ করার ক্ষমতা কিন্তু উপর দিকে কম, আর বায়ু স্তর কিন্তু পাতলা বা বিভিন্ন গ্যাসের স্তর কিন্তু পাতলা, এর ফলে কিন্তু তাপমাত্রা ভূপৃষ্ঠ যা রয়েছে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ওজোন স্তর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিংবা ওজোন স্তরকে কেন সৌর পর্দা বলা হয়। দেখো আমি একটি চিত্র তোমাদের, ছোট্ট করে একটি চিত্র আমি তোমাদের সামনে অঙ্কন করে দিচ্ছি। এটি ট্রপোস্ফিয়ার রয়েছে, এটি রয়েছে স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে দেখো, এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে 15 থেকে, বিশেষ করে এই 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে, কি বললাম, 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে, মানে কোনটি, স্ট্রাটোস্ফিয়ার, এটা কিন্তু ট্রোপো, আর এটি কিন্তু স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারের 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে ওজোন স্তরের ঘনত্ব থাকে সর্বাধিক। কিন্তু সূর্য থেকে অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে যখন আসে, ঠিক আছে,
তখন তখন কি হয় বলতো, এই যে ওজোন স্তর, এই ওজোন স্তর কিন্তু আমাদের পৃথিবীকে চাক মানে ছাঁকনির মতো কিংবা ফিল্টারের মতো কিংবা চাদরের মতো কিংবা ছাতার মতো এই ওজোন স্তর আমাদের পৃথিবীকে কিন্তু রক্ষা করে আছে। ঠিক আছে, কিন্তু বর্তমানে এত পরিমাণে পৃথিবীর দূষণ হওয়ার ফলে, যেমন তোমরা বলতে পারো বায়ু দূষণ বলতে পারো, বিশেষ করে ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি গ্যাসের নির্গমন, কিংবা বায়ুমণ্ডল শিল্প থেকে, কলকারখানা থেকে, বিভিন্ন ভাবে জেট প্লেনের গমনের ফলে কি হয় বলতো, প্রচুর পরিমাণে বিভিন্ন গ্যাস, বিশেষ করে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, বিভিন্ন গ্যাস নির্গমনের ফলে এই যে ওজোন স্তর রয়েছে, এই ওজোন স্তর ধীরে ধীরে, দেখো, ওজোন স্তর ধীরে ধীরে কি হচ্ছে বলতো, ধীরে ধীরে পাতলা হচ্ছে, ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, ওজোন স্তর ধীরে ধীরে গর্তের মতো তৈরি হচ্ছে। এর ফলে সূর্য থেকে অতি ক্ষতিকর ইউভিআর রশ্মি সরাসরি আমাদের পৃথিবীতে আগমন ঘটছে। এর ফলে কিন্তু কি হচ্ছে বলতো, এর ফলে নানা ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। এর ফলে বলতে পারো ম্যালিগন্যান্ট ক্যান্সার তৈরি হচ্ছে, চোখের ছানি পড়ছে, আমাদের ত্বক কিন্তু ত্বক বিবর্ণ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, উদ্ভিদের ক্ষতি হচ্ছে, জলজ প্রাণীদের ক্ষতি হচ্ছে, এগুলো তৈরি হচ্ছে। তো প্রশ্ন আমার সেটা না, প্রশ্ন হলো এই ওজোন স্তর কেন আমাদের গুরুত্বপূর্ণ, কিংবা ওজোন স্তরকে সৌর পর্দা বা ছাতা বলা হয় কেন। দেখো, এখানে দিয়েছি ওজোন স্তরকে সৌর পর্দা বা ছাতা বলা হওয়ার কারণ রয়েছে। অতি বেগুনি রশ্মির কি হয় বলতো, আমাদের এই ওজোন স্তরটি কি করে বলতো, ওজোন স্তরটি এই ইউভিআর আল্ট্রা ভায়োলেট রে অতি বেগুনি রশ্মিকে কি করে, শোষণ করে ওজোন স্তর। তারপরে প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা দেয় কিন্তু ওজোন স্তর, আমি যা বললাম তাই। উদ্ভিদ এবং বাস্তুতন্ত্রকে রক্ষা করে, সামুদ্রিক জীববৈচিত্র্যকে রক্ষা করে, তাপমাত্রাকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই ওজোন স্তর। ঠিক আছে, চলো এরপরে রয়েছে তোমাদের ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ু কাকে বলে। দেখো, ক্যাটাবেটিক বায়ু বা অ্যানাবেটিক বায়ু কিন্তু বিশেষ করে পার্বত্য অঞ্চলে দেখা যায়। বিশেষ করে শীতকালে এই বায়ুটা খুব সুন্দরভাবে পরিলক্ষিত হয়। তো দেখে নাও, দেখো, পাহাড় বা পার্বত্য অঞ্চলে দিনের এবং রাতের তাপমাত্রা কিন্তু পার্থক্য ঘটে, আমরা জানি। এই পার্থক্যের কারণে কিন্তু ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ু তৈরি হয়। আমরা সংজ্ঞা দেখে নিচ্ছি, এখানে কাকে বলে বলা হয়েছে। তো রয়েছে, দেখো, আমি চিত্রটি খুব সুন্দর করে এঁকে দিয়েছি। এটি রয়েছে, দেখো, ক্যাটাবেটিক বায়ু, সরি, এটি রয়েছে কিন্তু অ্যানাবেটিক বায়ু, আর এটি রয়েছে কিন্তু ক্যাটাবেটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ু কিন্তু শীতকালে, মানে রাতের বেলা, আর অ্যানাবেটিক বায়ু কিন্তু দিনের বেলা। তো দেখে নিচ্ছি, দেখো, দিনের বেলায় পর্বতের ঢাল সূর্যের তাপে খুব উত্তপ্ত হয়, এটা স্বাভাবিক। দিনের বেলায় কি হবে, দিনের বেলায় পর্বতের ঢাল, যেই ঢালে সূর্যের তাপ পড়ে, অটোমেটিক সেই ঢালে কি হবে, তাপমাত্রা বেশি হবে, উত্তপ্ত হবে। ফলে সেখানকার বাতাস হালকা হয়ে পর্বতের ঢাল বেয়ে কি করবে, আমরা জানি হালকা বায়ু, শুষ্ক বায়ু, কি শুষ্ক বায়ু, হালকা বায়ু কি নিশ্চয়ই উপর দিকে উঠে যাবে। তো সেই শুষ্ক এবং হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে উপর দিকে উঠে গেল, এই ঊর্ধ্বগামী বায়ুকেই বলা হয় অ্যানাবেটিক বায়ু। দেখো, এখানে দিয়েছি অ্যানাবেটিক বায়ু, এখানে সূর্য দিয়েছি। তো এই সূর্য থাকার জন্য আর সূর্যের তাপ পড়ার জন্য এই ধরনের বায়ু হালকা হয়ে পাহাড়ে ঢালবে কিংবা উপর দিকে উঠে গেল, এই বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। এর ফলে সাধারণত দিনের বেলায় পরিষ্কার এবং শান্ত আবহাওয়া, উপত্যকা আহ, আহ, উপত্যকার বাতাস উপরের দিকে উঠে যায়, এবং এর ফলে মেঘ এবং কুয়াশা তৈরি হয়। ক্যাটাবেটিক বায়ু নিশ্চয়ই শীতকালে দেখে নাও। রাতের বেলায় পর্বতের চূড়া রয়েছে, ঢালে দ্রুত তাপ বিকিরণের ফলে ঢাল বরাবর, এই দেখো, ঢাল বরাবর চিত্র ফলো করো, ঢাল বরাবর কিন্তু ভারী ঠান্ডা এবং শীতল বায়ু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, দেখো, ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কি করবে, নিচ দিকে নেমে আসবে। একে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। দেখো, রাতের বেলায় তাপমাত্রা মারাত্মক ভাবে কমিয়ে দেয়। দেখো, দিনের বেলা তাপমাত্রা ধরো এখানে থাকতে পারে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, সাপোজ 20 ডিগ্রি। তো এখানে কিন্তু রাতের দিকে তাপমাত্রা চলে আসতে পারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও কম। ওকে, তো এরপরে রয়েছে, দেখো, তোমাদের 9 নম্বরে ভূমধ্যসাগরীয় জলবায়ুর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু 30 থেকে 40 ডিগ্রি, বা কোথাও তোমরা 30 ডিগ্রি থেকে 38 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু বিরাজ করে। তো দেখে নিচ্ছি, ভূমধ্যসাগরে গ্রীষ্মকাল উষ্ণ এবং শুষ্ক হয়, অর্থাৎ মানে বিশেষ করে আহ, গ্রীষ্মের সময়
গ্রীষ্মের সময় বা গরমের সময় কিন্তু বৃষ্টিপাত হয় না। ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত শীতকালে আর্দ্র থাকে এবং শীতকালে বৃষ্টিপাত হয়। দেখো ভূমধ্যসাগরে কিন্তু 50 থেকে 100 সেন্টিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। বলা যায় উষ্ণ শুষ্ক গ্রীষ্মকাল আর মৃদু আর্দ্র শীত ভূমধ্যসাগরে কিন্তু জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ এক কথা বলতে পারো ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে আর্দ্র বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে বা গরমের সময় বৃষ্টিপাত হয় না। তাই ভূমধ্যসাগরীয় অঞ্চলকে আমরা জানি ফলের বাগান বা ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলকে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে রয়েছে দেখো ফ্রান্স রয়েছে, স্পেনের কিছু অংশ রয়েছে, ইতালি রয়েছে, গ্রিস রয়েছে, ঠিক আছে, তারপরে লিবিয়া রয়েছে, মরক্কো রয়েছে, এই যে দেশগুলো, ঠিক আছে, তুর্কি রয়েছে, এই দেশগুলো কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলে কিন্তু শীতকালে অর্থাৎ ভূমধ্যসাগরকে কেন্দ্র করে এই দেশগুলো কিন্তু অবস্থান করেছে। এই দেশগুলোতে এত পরিমাণে মানে শীতকালে এত সুন্দর এবং সুইটেবল বলতে পারো রেইনফল হয়, বৃষ্টিপাত হয়। এর ফলে কিন্তু ভূমধ্যসাগরে জলপাই, আঙ্গুর, ঠিক আছে, নাশপাতি, বিভিন্ন টাইপের কিন্তু ফল কিন্তু এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে তৈরি হয়। তাই ভূমধ্যসাগরে মানে উৎপন্ন হয়। তাই ভূমধ্যসাগর অঞ্চলকে কিন্তু ফলের ঝুড়ি বলা হয়। তো দেখো তোমাদের যারা পিডিএফ নেবে, এই পিডিএফ এর প্রথম পেজ এটি, আর 7890404016 এই নাম্বারে তোমরা যারা নেবে যোগাযোগ করতে পারো। আর এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে 105 টাকা। তোমাদের কিন্তু ভূগোলের জন্য টোটাল ফাইনাল। আমার কাছে কিন্তু কোনো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার মানে ফার্স্ট সামিটিভ, সেকেন্ড সামিটিভ, থার্ড সামিটিভ বলে কিছু নেই। আমার কাছে এক কথা ফাইনাল যা তৈরি হচ্ছে আমার কাছে সব ফাইনাল পরীক্ষার জন্য। আর এই ফাইনাল পরীক্ষার জন্য তোমরা যারা পিডিএফ নেবে, এই পিডিএফ এর মধ্যে তোমাদের সামিটিভ থাকবে, ঠিক আছে, কোনো টেনশন নেই। আর এই পিডিএফ এর মধ্যে থাকছে তোমাদের ওভারঅল একদম A to Z তোমাদের আনসার থাকছে, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন উত্তর। যারা নেবে তারা যোগাযোগ করবে। আর তোমরা এরপরে দেখো তোমাদের পরবর্তী ভিডিও আসবে কিন্তু তোমাদের বাড়িমণ্ডল তোমাদের কিন্তু 3 নম্বরের প্রশ্নগুলো আসবে। 3 নম্বরের বাড়িমণ্ডলের পরে তোমাদের পরপর যেই তোমাদের সাজেশন রয়েছে, উত্তর রয়েছে 3 নম্বরের, 3 নম্বরে কমপ্লিট হয়ে যাওয়ার পর, উত্তরগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু 5 নাম্বার দিলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা পিডিএফ নেবে তোমরা তো একটা পিডিএফ এর মধ্যে সবকিছু পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বাই, টাটা। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নম্বর সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো।